This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোটবঙ্গের রাম রাজনীতি, হিন্দুত্বের অস্ত্রে শান বিজেপির। বৃহস্পতিবার ভবানীপুরে রামনবমীর মিছিল জানিয়ে দিলেন শুভেন্দু অধিকারী। অর্থাৎ ভোটের আগে প্রত্যেকটা ইস্যুকে, প্রত্যেকটা দিনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ভবানীপুরে বিজেপি, কারণ সেখানে রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী হয়েছেন। তাই ভবানীপুরে এবারে রামনবমীর মিছিলও হবে। বৃহস্পতিবার সেই মিছিল রয়েছে। আজ যখন তিনি কর্মী সভা গিয়েছিলেন, বৈঠক করতে গিয়েছিলেন কার্যকর্তাদের সঙ্গে, সেই বৈঠকের পরই জানালেন তিনি। ভবানীপুরে 26 তারিখ সকাল 8টায় রামনবমীর মিছিলে দেখা হবে। রামনবমীর মিছিল নিয়ে বিশেষ সতর্ক কলকাতা পুলিশও, জানালেন পুলিশ কমিশনার অজয় নন্দা। ইনস্ট্রাকশন যেরকম রামনবমী প্রতি বছর হয় ওইরকমই এবারও রামনবমী হবে। মিছিল মিটিংয়ে যে পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়, যে সিনিয়র অফিসার বিভিন্ন জায়গায় ডিউটি করেন, পিকেট ডিউটি করেন, যে রুট আছে ওই রুটগুলো রেকি করা হয়েছে, যে অর্গানাইজার আছে ওনাদের সঙ্গে কথা বলা হয়েছে এবং ওনাদের বলা হয়েছে ভলেন্টিয়ারগুলো থাকবে। মোটরসাইকেল নিয়ে যারা আসবে বিভিন্ন জায়গা থেকে ওদের জন্য আমরা পার্কিং ব্যবস্থা করেছি। স্ট্যাটিক পিকেটস আছে অনেক জায়গা। আর একটা মিছিল যে সব থেকে বড়ো মিছিল হয় ওর সঙ্গে পুলিশ যেরকম যায়, হেস্টিংস থেকে চালু হয় ওইখানে, আর নর্থে এক জায়গা হয়, দু জায়গা হয়, সবই মানে যেরকম হয় অর্ডারলি ম্যানারে হবে। এবং উই আর ইন টাচ উইথ অর্গানাইজার্স আর পুলিশ অ্যারেঞ্জমেন্ট পুরো থাকে। শুভজিৎ, প্রত্যেকদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আলু চাষিদের দুর্দশার খবর ছড়িয়ে আসছে। সন্তানকে গড়ে পিঠে বড় করেছেন, হঠাৎ শুনলেন সে আর নেই, আপনাকেই শেষকৃত্য করতে হবে। বাংলার আলু চাষিদের বর্তমান ভবিষ্যৎ এখন এরকম। আলু নিয়ে আহ্লাদ নয়, আর্তনাদ মাঠে মাঠে। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার শুরু উত্তরবঙ্গ থেকে, আর উত্তরের কৃষকদের আরতি তার কানে কি পৌঁছচ্ছে এখন? সব তো পৌঁছেই গেল, কি করে শোধ করবো? ভাববই কি আর শোধ করবো কি? চাষের পৌষ মাস অনেক দিন এরা দেখেননি। চোখের সামনে শুধুই সর্বনাশ। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে অন্নদাতাদের, ধরে আসে গলা। কেউ স্ত্রীকে বুঝিয়ে সুজিয়ে গয়না বন্ধক দিয়ে ভেবেছিলেন এবার সব দেনা মিটিয়ে দেবেন। কেউ ধার করেন সমবায় থেকে। মোটা টাকা মেটাবেন কিভাবে? আলু যে জলে, কাদা জলের মধ্যেই শেষ সম্বলটুকু বাঁচানোর শেষ চেষ্টা চলছে। কিন্তু সেই আলু কতটা আর বাঁচানো যাবে? চোখের জল তাই আর আটকাবেন কিভাবে? জলপাইগুড়ি জেলায় আলু উৎপাদনে ধূপগুড়ির আলাদা নাম ডাক আছে। সেই আলু আবাদে এখন হাহাকার। মঙ্গলবার উত্তরবঙ্গ দিয়ে প্রচারে সাইরেন বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী যখন চালসায়, তখন 55 কিলোমিটার দূরে ধূপগুড়ির মাঠে আর্তনাদ। আবেদন তো করতেই হবে, আমাদের উপায় নেই তো, কি করে শোধ করবো? লোনটা তো শোধ না করলে তো আমাদের দিব না। মুখ্যমন্ত্রী আসুক, আমাদের ক্ষতিপূরণ না দিলে আমরা কি করে বাঁচবো? জলপাইগুড়ি জেলায় চলতি মরশুমে প্রায় 37,000 হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কৃষকদের কথায় 50 কেজি আলু ফলনে খরচ হয়েছে 375 টাকা। আলু বাছাই, প্যাকেট করে হিমঘরে পৌঁছতে আরও 75 টাকা। সব মিলিয়ে কৃষকের খরচ 450 টাকা। এবার সেখানে মাঠে আলুর দাম নামতে নামতে 50 কেজির বস্তা 50 টাকায় নেমে এসেছে। কৃষকদের অভিযোগ, দুর্দিনের সময় প্রশাসন বা কৃষি দপ্তর ভ্যানিশ। কেউ আসে নাই, আমরাই ফর্ম জমা দিলাম, কিন্তু কৃষি দপ্তরের লোক খোঁজ নেয়নি। না আসেনি। সম্পূর্ণ আলু তো পচে গেছে জলে, বৃষ্টির কারণে। এখন লোন কিভাবে পরিশোধ করবো ওটা নিয়ে আমাদের পুরো টেনশন। এবার যদি সরকার কিছু করে। ধূপগুড়িতে দীর্ঘশ্বাস, মাঠেই শেষ আলু। আর জেলা সদর জলপাইগুড়ি, নানা ঝড়ঝাপটা সামলে যারা আলু বাঁচাতে পেরেছেন তারা নাকি আলু রাখার বন্ড পাননি। কৃষকদের দাবি, আলু রাখতে গিয়ে হিমঘর মালিক তাদের নাকি মুখ্যমন্ত্রীকে দেখাচ্ছেন। আমাকে বলছে যে মমতা ব্যানার্জির কাছে যাও বন আনতে,
আমি মালিক বলছে, নগদদ্বীপ মালিক। তা আমি এখন কি করতে পারি, আমি বন পাই নাই। জলপাইগুড়িতে যখন বিক্ষোভ দেখান কৃষকরা, তখন সেখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরেই ছিল মুখ্যমন্ত্রীর কর্মসূচি। এখানকার বন বাইরে বিক্রি হয়ে যায় কালো বাজারের মতো, ঠিক আছে? মালিকের কাছে বনের জন্য যদি যাই, বলে যে তুমি মমতার কাছে যাও। এটা আমরা জীবনেও বলিনি এবং আমরা এটা ভাবতেও পারি না। এই টাইপের যদি কোনো লোকের আমাদের সঙ্গে শত্রুতা থাকে, তারা এটা বানিয়ে বলতে পারে। হিমঘর মালিকের কাছে মুখ ঝামটা খেয়েও এলাকা ছাড়েননি কৃষকরা। সূত্রের খবর, এবছর রাজ্যে প্রায় 1.5 কোটি টন আলু উৎপাদন হয়েছে। হিমঘরগুলিতে আলু রাখার ক্ষমতা 82 লক্ষ মেট্রিক টন। সেখানে রাজ্য সরকার কৃষকদের থেকে আলু কিনবে মোটে 12 লক্ষ মেট্রিক টন। তাহলে বাকি বিরাট পরিমাণ আলুর ভবিষ্যৎ কি? অভাবী বিক্রি তবে আটকাবে কিভাবে? বিশেষ শিশি, গলায় দড়ি, এসবের দিকেই কি কৃষকদের ঠেলে দেওয়া হচ্ছে? রনি চৌধুরী ও নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। যদি সরকার মুখ তোলে, ধূপগুড়ি জলপাইগুড়িতে এখনো আশায় বাঁচে চাষা। উত্তরবঙ্গের মালদায় সেই আশাটা এখন লীন হয়ে গেছে। যেটা পোকা মারতে ব্যবহার করা হয় না, সেটাই কিনা মুখে তুললেন চাষি। চরম সিদ্ধান্ত আরও এক কৃষকের। আলু তো জলের শেষ হয়ে গেছে, আমার বাবা আলুর টেনশনে মারা গেছে। একই দাম মিলছিল না, মরার উপর খাঁড়ার ঘায়ের মতো বৃষ্টি, জমা জলে আলু পচে সব শেষ। আমার বাবা খুব খেটে খুটে খায়। অন্যের জমিতে চড়া সুদে ঋণ নিয়ে চাষ, তারপর চোখের সামনে এমন সর্বনাশ দেখে কার মাথা ঠিক থাকে? এবার উত্তরবঙ্গে আলু চাষি আত্মঘাতী। ঘটনাস্থল মালদার মহিষবাথানি। পরিবারের দাবি, আলু তুলতে না পেরে মনমরা হয়ে পড়েন বিপতি রাজবংশী। চরম হতাশায় বিষ খান। মালদা ও গাজল ব্লকে আলু অন্যতম অর্থকরী ফসল। জেলায় এবার 12,000 হেক্টর জমিতে আলু চাষ হলেও তার অধিকাংশই নষ্ট। তেমনি একজন বিপতি। আলুতে ক্ষতি হয়েছে, মহাজন টাকা পাবে, যার জন্য ও চিন্তাভাবনা দিব কথা থেকে, যার জন্য আত্মহত্যা করেছে। ঘাড়ের উপর মোটা দেনা, আলুর দাম নেই, আরও একজন কৃষক শেষ। মৃতের পরিজনদের আক্ষেপ, শেষ যাত্রায় সাহায্য না করে নেতারা জীবনযাত্রায় পাশে থাকলে এই দিনটা দেখতে হতো না। অভিযোগ, বিনা পয়সার বীজ, সার চাষিদের না দিয়ে গোপনে বিক্রি করা হয়েছে। এমনকি চাষের সামগ্রী, যন্ত্রপাতিও হয়েছে বেহাত। কৃষকদের বঞ্চনার জন্য যে জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছিল, সেই সভাধিপতি মালদা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হওয়ায় বিরোধীরা এখন নতুন করে অস্ত্রে শান দিচ্ছে। যারা চাষি না, তাদেরকে চাষি বানিয়ে তাদেরকে চাষের সমস্ত সরঞ্জাম, টাকা পয়সা সব পাইয়ে দিয়েছে। পরিণামস্বরূপ যাদের যেটা পাওয়ার কথা, তারা সেটা থেকে বঞ্চিত হয়েছে। সব দখল করে তারা হচ্ছে জনপ্রতিনিধি হয়েছে। চাষির দরদ বোঝে না, দরদ বুঝলে তার পাশে গিয়ে দাঁড়াতো। প্রশাসনিকভাবে জেলা পরিষদের যে কাজ করা দরকার আমাদের সভাধিপতি দক্ষতার সঙ্গে করেছেন বলেই কৃষি প্রধান কেন্দ্রে তাকে আমরা প্রার্থী করেছি। জেলা পরিষদের সভাধিপতি যে আসনে প্রার্থী, সেই এলাকারই চাষি ছিলেন বিপতি। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু থাকতো, তাহলে চাষিকে আত্মহত্যা করতে হতো না। কিন্তু মমতা ব্যানার্জি ফসল বীমা চালু করেনি, কৃষকদের কোনো রকম সাহায্য করেনি। এখানে এসেছিলাম, দেখলাম, আমি প্রশাসনকে জানিয়েছি এ বিষয় নিয়ে। প্রশাসন তৎপর রয়েছে, দেখছেন বিষয়টা। গত 2 সপ্তাহে চন্দ্রকোনা ব্লকে 2 জন, গলসি, গোঘাট ও মালদায় 1 জন করে আলু চাষির মৃত্যু হলো। প্রায় সব জায়গাতেই দাম না পেয়ে উঠেছে আত্মহত্যার অভিযোগ। কিন্তু রাজ্য সরকার কৃষক আত্মহত্যা বলে স্বীকার করে কোথায়? জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরোর কাছে কৃষক আত্মহত্যার খাতে যে সংখ্যাটি দেখিয়ে আসছে তা যে শূন্য। তাই বিপত্তিদের হিসেব আর কেই বা রাখে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের মরশুমকে বলা হয় দাবি পূরণের মরশুম, কিন্তু গোসাবার মানুষের দাবি পূরণ হওয়ার না। তাই শিলান্যাসের 8 বছর পরেও ব্রিজের মুখই দেখতে পেলেন না গোসাবার মানুষ। নদীতে জোয়ার আসে, কিন্তু নদী পারের মানুষের জীবনে শুধুই ভাটা। এটা হঠাৎ ভাইরাল হওয়া কোনো ভিডিও নয়। গোসাবায় বিদ্যাধরীর পাড়ে গেলে এই ছবি রোজই দেখতে পাবেন। কিন্তু এমনটা তো হওয়ার কথা ছিল না। গোসাবা ও বাসন্তী সংযোগ করে 1 কিলোমিটার যে ব্রিজ হওয়ার কথা ছিল, তার কি হলো?
এখানটা তো ব্রিজ হওয়ার শিলান্যাসও হয়েছিল, কিছু কাজ টাজ হলো, মালপত্রও এসেছিল, তারপর চালু হয়নি। পাথর বালি সব এসেছিল, এখানে একটা ঘাটও হয়েছে, 3 বছর পরে সে সমস্ত মালমাত্রা আবার উঠে চলে গেছে। তো সেই থেকে আমাদের আর আশা নেই। সুন্দরবনের মানুষের কথা খুব একটা ভাবে না, বুঝলেন তো। গোসবা যে নদীর চড়া পড়ে যাচ্ছে, মানুষগুলো কিভাবে পারাপার হচ্ছে, ভাটাতে জল থাকে না, নৌকো চলছে না, সেদিকে গুরুত্ব নেই। 2018 সালে ব্রিজ তৈরির শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। 2021 সালের মধ্যে ব্রিজের কাজ শেষ হওয়ার কথা ছিল। ব্রিজ তৈরির দায়িত্ব ছিল পিডব্লিউডির হাতে। কয়েক মাসেই ব্রিজ তৈরির কাজ বন্ধ হয়ে যায়। সূত্রের খবর, ব্রিজের নকশা নিয়ে কিছু আপত্তির কথা জানিয়েছিল কোস্টাল রেগুলেটরি জোন অথরিটি, কিন্তু পূর্ত দফতর আর কোনো বিকল্প নকশার ব্যবস্থাই করেনি। কাজ সেই থেকে বন্ধ। ভরসা এই নৌকা। ব্রিজ থাকলে তাড়াতাড়ি যেতে পারতাম, এই নদীর দিয়েতে পেশেন্টকে নিয়ে যাওয়া খুব কষ্ট। কলকাতা পড়তে যেতে পারবো, ব্রিজটা হলে একটু সুবিধা হয় ছাত্রছাত্রীদের জন্য। বিকেল থেকে নদীতে জল থাকে না, নদী মানে বোট পারাপারি হতে পারে না। যেহেতু আমি স্টুডেন্ট, আমি পড়াশোনা করি, তো সেই হিসাবে এখান থেকে যদি ব্রিজটা হতো আমাদের সুবিধা হতো, যাওয়া আসা করতে, পড়াশোনা করতে। আমাদের এপার থেকে কলেজে যেতে খুবই অসুবিধা। বিদ্যাধরীর পারে আরও একটা ভোটের মরশুম, প্রতিশ্রুতি আবার জোয়ার হয়ে হাজির। আমরা মানুষকে কথা দিয়েছিলাম, পরবর্তীতে আমরা সেটা করতে পারিনি। ছোট ছোট ব্রিজ করার কথা বলেছিলেন বা বলা হয়েছিল, কিন্তু সেটাও আমরা করতে পারিনি বিগত বিধানসভার আগে বা পরেও। এটা আমাদের মানুষের কাছে ব্যর্থতা আছে। আমার মনে হয় এখানে যে কাটমানির যে ভাগবাটোয়ারা, এই ভাগবাটোয়ারা নেতারা ভাগ করে নিতে পারেনি বলেই তারা আজকের এই ব্রিজটা এখানে তৈরি করেনি। আমরা ব্রিজের দ্বারা প্রত্যেকটা দ্বীপকে আমরা কানেকশন আমরা করব, এই প্রতিশ্রুতি নিয়ে আমরা কিন্তু গোসবা এবছর নির্বাচনে আমরা নেমেছি। ব্রিজের সমস্যা কিছুটা সমাধানের জন্য গঙ্গাসাগর মেলার আগে রোরো জেটির উদ্বোধন হয়েছিল। অভিযোগ, একদিন চলার পর সেই জেটিও বন্ধ। যে বার্জে এই রোরো জেটি চলার কথা, সেই বার্জ নাকি গঙ্গাসাগর মেলার জন্য তুলে নেওয়া হয়, সেটা আর ফেরেনি। গর্ভবতী মায়েদের কখনো কখনো ঘাটে প্রসব হয়ে যাচ্ছে, ব্রিজ করার কথা বলে আজকে রোরো জেটি দিয়ে দুধের স্বাদ গলে মেটানোর কথা বলতে চাইছেন তিনি, সেটাও বন্ধ। ভোটের আগে একটা গিমিক তৈরি করা। জোয়ার ভাটার খেলায় গোসাবার মানুষের জীবন চলছে তো চলছেই, ভোটও ওদের কাছে জোয়ার ভাটার মতোই। ভোট এলে প্রতিশ্রুতির জোয়ার আসে, আর ভোট গেলেই সব ভাটা। গোসাবাসীর এই স্বপ্ন কি আদৌ পূরণ হবে, সেই আশায় কিন্তু দিন গুনছে গোসাবাসী। গোসবা থেকে দেবব্রত মণ্ডল, TV9 বাংলা। দেখুন, ভোটের মুখে দলবদলের খেলা, দিন রাতের মতোই কুল বদল, সঙ্গে নাকি মোটা টাকার অফার। তৃণমূল আর বিজেপির মধ্যে অভিযোগ আর পাল্টা অভিযোগের লড়াইয়ে ফুটছে এই মুহূর্তে নন্দীগ্রাম। দিনে বিজেপি, রাতে তৃণমূল। নন্দীগ্রাম এবারের ভোটেও বঙ্গ রাজনীতির হটস্পট। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কেন্দ্রে ক্রমশ মুখরোচক হয়ে উঠছে রাজনৈতিক পরিস্থিতি। রবিবার সকালে রেয়াপাড়ায় কয়েকজন সংখ্যালঘু কর্মী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করে। তারা পশ্চিমবঙ্গে প্রশাসন, অপশাসন, অত্যাচার, চাকরি চুরি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, নারী নির্যাতনের প্রতিবাদ জানিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সকলের কল্যাণ, সকলের উপকার, সুশাসনের জন্য তারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা ধরছেন। কিন্তু সূর্য ডুবতেই নাকি বোধোদয়। বিকেলে ফের বিজেপি ছেড়ে গেলেন তৃণমূলে, আর তৃণমূলে ফিরে তাঁদের দাবি কাজের বিনিময়ে মজুরির টোপ দিয়ে বিজেপিতে যোগদান করানো হয়। চলো, একটা কাজে বসে তোমাদেরকে একটা মজুরি দেওয়া হবে, চলো আমরা যাই কাজে। তারপর নিয়ে যে দেখলাম না এইভাবে বিজেপির অফিসে চলে যে আমাদেরকে এই কাণ্ড করালো। আমাদের কিছু পয়সা করিয়ে জানে কিছু না, ওই টিফিনটা করিয়েছে, জোর করে আর্থিক প্রলোভন দেখিয়ে বাধ্য করে নিয়ে গিয়ে ওখানে বিজেপিতে অংশগ্রহণ করানো হয়েছে। আর এই দল বদলে খেলা নিয়ে নন্দীগ্রামে শুরু হয়ে গিয়েছে অভিযোগ পাল্টা অভিযোগের খেলা। একজন মানুষকেও উনি নিয়ে যেতে পারবেন, সাধারণ মানুষ পুরো আমার সঙ্গেই আছে এবং আমার দলের সঙ্গেই আছে। উনি এখন দিশাহারা হয়ে এইরকম জোর জবস্তি করে নিয়ে যাচ্ছে। পবিত্র কর প্রথম দিন প্রার্থী হয়ে একাধিক ভারতীয় জনতা পার্টির কর্মী কার্যকর্তাদের যোগদান করিয়েছিলেন। তার কয়েক ঘন্টার মধ্যে তারা শুভেন্দু অধিকারীর সঙ্গে ফিরে এসেছেন। তাদেরকে আর্থিক প্রলোভন দেওয়া হয়েছিল। তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম ফান্ড এরা পাচ্ছে, এরা নিজেদের জালে নিজেরা জড়িয়ে। 21-এর ভোটের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন পবিত্র কর। এরপর 17ই মার্চ অভিষেকের হাত ধরে আবার পুরনো দলে ফেরেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ বলে পরিচিত পবিত্র। দুপুরে তৃণমূলে যোগ দেন, আর বিকেলেই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করে তৃণমূল। শুধু দল বদলেই নয়, মিটিং মিছিলেও এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে। রবিবার তৃণমূল প্রার্থী পবিত্র করের এলাকা বয়ালে
মিছিল করেন শুভেন্দু অধিকারী। 24 ঘন্টার মধ্যে সোমবার পাল্টা ওজন পরখে নামে তৃণমূল। তাদের দাবি 2000-এর লক্ষ্যমাত্রা থাকলেও 10,000 জমায়েত হয়েছিল। তৃণমূল কংগ্রেসের কথার কোনো গুরুত্ব নেই। রাজ্যের আন্তে প্রান্তে গ্রামে সমস্ত জায়গায় জননেতা শুভেন্দু অধিকারী যেখানেই যান সেখানে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে। গত লোকসভা ভোটের নিরিখে নন্দীগ্রামে 8,200 ভোটে এগিয়ে বিজেপি। এই পরিস্থিতিতে একদিকে শুভেন্দুর গড় রক্ষা করার চ্যালেঞ্জ, অন্যদিকে তৃণমূলের হারানো জমি পুনরুদ্ধারের মরিয়া চেষ্টা। কিন্তু শেষ হাসি কে হাসবে? উত্তর মিলবে চৌঠাবে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা। 26-এর বঙ্গযুদ্ধে বীরভূম তৃণমূলের ক্যাপ্টেনকে 11 জন প্লেয়ার মানে প্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে, কিন্তু কার নেতৃত্বে ভোটের মাঠে নামবেন তারা? বীরভূম তৃণমূলের অন্দরে ক্যাপ্টেনের পদ নিয়েও কি এখন কারাকারি চলছে? বীরভূম জেলায় 11টি বিধানসভা আসন। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করেছে 11টি আসনে, কিন্তু বোলপুর পুরসভার তৃণমূল কাউন্সিলর ও পুরসভার চেয়ারম্যানের স্বামী সুদীপ্ত ঘোষ প্রার্থী তালিকায় অন্য নাম দেখতে পাচ্ছেন। কাউন্সিলরের খাতায় বীরভূমের প্রথম 11-এ শুধুই অনুব্রত, তিনি ভোটের মুখ। নিশ্চয়ই এটা আমাদের অনুব্রত মণ্ডলের গোটা বীরভূম জেলার ভোট। 294টা আসনে যেমন মমতা ব্যানার্জি প্রার্থী, গোটা বীরভূমে 11টা যে মেম্বার আছে সেই প্রার্থীর আমাদের হচ্ছে অনুব্রত মণ্ডল। কাউন্সিলর যখন এই কথা বলছেন তখন মঞ্চে বসে অনুব্রত মণ্ডল। অনুগামীর এই বার্তা কি অন্য কোনো ইঙ্গিত? গোটা বীরভূমে 11টা যে মেম্বার আছে সেই প্রার্থীর আমাদের হচ্ছে অনুব্রত মণ্ডল। বীরভূম তৃণমূলের শক্ত মাটি, কিন্তু এই শক্ত মাটিতে ভোট হচ্ছে কার নেতৃত্বে? অনুব্রত মণ্ডল নাকি কাজল শেখ? সুদীপ্ত ঘোষের কথায় কি কেষ্টর ক্ষমতায়ন? কাজল শেখ হাসন আসনের তৃণমূল প্রার্থী, তিনি এ নিয়ে কিছুই বলতে চান না। দেখুন, আমি যখন কোনো কিছু বলিনি কোনো বিষয় নিয়ে, তাহলে সে বিষয় নিয়ে আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়া সমীচীন বলে মনে করি না। আমার বাংলার ক্ষেত্রে 294টা আসনের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। ফের কি হাওয়া বদল বীরভূমের? কিছুদিন আগের কথা, দল প্রার্থী ঘোষণার আগেই সাঁইথিয়া আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছিলেন অনুব্রতই। চিন্তা করবেন না, লীলাবতী ক্যান্ডিডেট মানে মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। লীলাবতী না জিতলে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হবে না। এবার কাউন্সিলর সুদীপ্ত ঘোষের বিশেষ প্রার্থী তালিকা কোন দলের আঁচ নয় তো? কেষ্টদায় যদি সমস্ত কেন্দ্রে প্রার্থী হয় তাহলে হাসন কেন্দ্রেও কি কেষ্টবাবু প্রার্থী? তৃণমূল কংগ্রেস যতই এই ধরনের কথা বলবে, ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, তৃণমূলের বিদায় তৃণমূলই ঘটাবে। বিরোধীদের মতে বীরভূমের শাসক শিবিরে আবার ঠোকাঠুকি শুরু হয়েছে। ভোটের আগে আওয়াজ স্পষ্ট, ভোটের আগে ভোটের নেতা নিয়ে সরগরম বীরভূম। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। আর কতদিন অপেক্ষা? হাত বোধহয় নিষ্পিস করছে অত্যুৎসাহী কংগ্রেস কর্মীদের। তাই হাইকমান্ডের ঘোষণার আগেই নিজের পছন্দের প্রার্থীর নাম নিজেরাই ঠিক করে নিলেন। দাদার নামে লিখে ফেললেন দেওয়াল। যে দেওয়ালে তার পিঠ ঠেকে গিয়েছিল সেই দেওয়াল থেকেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা। মাত্র 2 বছরে আবার বহরমপুরের দেওয়ালে দেওয়ালে অধীর চৌধুরীর নাম। তবে এবার আর লোকসভা নয়, বিধানসভার কংগ্রেস প্রার্থী হিসেবে নাম প্রাক্তন সাংসদের। 23 এপ্রিল প্রথম দফায় বহরমপুরে বিধানসভা নির্বাচন, আর 1 মাসও হাতে নেই। বহরমপুর থেকে নারুগোপাল মুখোপাধ্যায়কে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপি প্রার্থী করেছে বিদায়ী বিধায়ক সুব্রত মৈত্রকে। বামেরা প্রার্থী করেছে আবুল কাশেম শেখকে। কিন্তু মঙ্গলবার সন্ধে পর্যন্ত প্রার্থী তালিকা ঘোষণাই করেনি কংগ্রেস। কিন্তু কংগ্রেস কর্মী সমর্থকদের আর তর সইছে কই? এবার না লিখলেই নয়। তিন দশক পর ফের বিধানসভা ভোটে লড়তে চলেছেন অধীর চৌধুরী। রাজ্য জুড়ে এই জল্পনা চলছে। কংগ্রেসের নেতাকর্মীরাও চাইছেন তাদের দাদাই হোক প্রার্থী। অধীর চৌধুরী অবশ্য বলছেন অত্যুৎসাহীদের কাজ। অতি উৎসাহী কিছু কর্মী আছে, শুরু করে দিয়েছে। সপ্তাহে অতি উৎসাহী আছে, ভেবেছে হয়তো আমি হবো তাই করে দিয়েছি। অন্য লোক করে বুঝে দিবে তখন আবার।
গত লোকসভা ভোটে বহরমপুরের ৫ বারের সাংসদ তৃণমূলের ইউসুফ পাঠানের কাছে হেরে গিয়েছিলেন অধীর চৌধুরী। কিন্তু বহরমপুর বিধানসভা এলাকার মানুষ ৬,৯২৭ ভোটে এগিয়ে রেখেছিল ঘরের ছেলেকে। 2024 সালে মে মাসে যখন তিনি হেরেছিলেন, সেই দিন থেকেই তিনি বহরমপুরে প্রার্থী হবে ভেবেছিলেন। প্রার্থী হতেই পারেন, তাকে ওয়েলকাম জানাচ্ছি প্রার্থী হওয়ার জন্য। লড়াই হবে এবং লড়াইয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। নবাবের জেলার মতো অতি উৎসাহ উত্তর দিনাজপুরেও। চোপড়ায় আবার জাকির আবেদিনকে আগেভাগে প্রার্থী হিসেবে ঘোষণা করে দিল কংগ্রেসের ব্লক কমিটি। আপনাদেরকে সবাইকে অবগত করছি, আমাদের এআইসিসি থেকে প্রার্থী ঘোষণা হতে দেরি হওয়াতে আমরা চোপড়া ব্লক কংগ্রেস ঐক্যবদ্ধভাবে আজকে প্রার্থী ঘোষণা করছি। আমাদের জাতীয় কংগ্রেসের 28 নম্বর চোপড়া বিধানসভার প্রার্থী সম্মানীয় জাকির আবেদিন। এই জাকির আবেদিন সম্প্রতি তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেছেন, আর নাম ঘোষণা হতেই নেমে পড়েছেন প্রচারে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার অবশ্য জানিয়েছেন, এখনো কোনো তালিকা প্রকাশ হয়নি সর্বভারতীয়ভাবে, তাই যারা দেওয়াল লিখন বা প্রার্থী তালিকা প্রকাশ করছেন এই দায়ভার তাঁদের, দলের এটা এখনো সিদ্ধান্ত নয়। কৌশিক ঘোষ ও বিশ্বরূপ বিশ্বাসের রিপোর্ট, TV9 বাংলা।